টপিকের সঙ্গে একদম রিলেটেড নয়, কিন্তু আমার মন খুব ভালোবাসে এই গানটা। তো সেই একটা গানের 4 লাইন দিয়েই আমি ভিডিওটা না হয় শুরু করি। ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগা, মন কেন খুঁজে ফেরে শুধু যে তোমার, ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগা, মন কেন খুঁজে ফেরে শুধু যে তোমার, ফেলে আসা স্মৃতি আমার। ঘরে করলে হয়তো বেশ ভালো হতো। এই মাইকটাতে সাউন্ডটা এমন আসে, আমার নিজের কাছে মনে হয় কি কেউ আমার গলা চেপে ধরে রেখেছে, তারপরে গিয়ে সাউন্ডটা আসছে। তো যাই হোক, এখন তো নয়েজ আছে, তার জন্য ভাবলাম চলো এটা ইউজ করা যেতেই পারে, নিয়ে এসেছিলাম সাথে করে আজকে। যেহেতু গতকাল রাত্রেবেলা আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করার টাইম পাইনি বা শরীর দেয়নি, সেই কারণের জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তাই এখন ভিডিও করছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, কটা বাজে বলছি, প্রায় বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, 1:30 বাজে। আর এখন আমি এই ভিডিওটা করছি কারণ দোকানে আসার পর থেকে টাইম পাইনি, তার জন্য করতেও পারিনি। আচ্ছা, বলো নেইল এক্সটেনশন গুলো কেমন হয়েছে? যদিও বা ব্লগ ভিডিওতে আমি কমেন্ট দেখেছি, রিন্টু বলছে নেইল এক্সটেনশন খুব ভালো লাগছে। তো যাই হোক, প্রথমে ভাবতাম করবই না, প্রথমে একবার ভেবেছিলাম করবই না, কোনোদিনও করবো না, একবার না বহুবার, যতবার দেখেছি নেল এক্সটেনশন করা ততবার ভেবেছি আমি করবই না, জীবনে করবো না। কেন? কারণ হচ্ছে তখন, এখন যেমন নেল বসায় হাফ থেকে, এই অর্ধেক থেকে নেল বসায়, তারপরে আঠা দিয়ে একসাথে পুরো লেবেল করে দেয়, যাতে করে মনে হয় পুরো নখটা একদম গোড়া থেকেই উঠেছে। কিন্তু আগে কিন্তু এটা হতো না, আগে পুরো নখটা নিয়ে একদম গোড়ায় ঢুকিয়ে দিত, আর তাতে করে আমি দেখেছি ওই নখের যে কিউটিকলস গুলো থাকে না, সেই কিউটিকলস গুলোকে তো ক্লিয়ার করতো, এরকম ক্যাটকাট কটকাট করে কাটতো। তারপরে কি করতো, তারপরে সেই ওই জায়গাটা ফাঁকা করতো, মানে এই যে নখের গোড়াটা ফাঁকা করতো একটা ইয়ে সরু মতন সে দিয়ে দিয়ে তারপরে ওই নখটা ভেতরে ঢুকিয়ে দিত। ওই মর্মান্তিক জিনিস দেখে, ওই বিভৎস জিনিস দেখে আমার কোনোদিনও সাহসই হয়নি আমি এটা করব, আর মন থেকে ভেবে রেখেছিলাম কোনোদিন করবোই না। তারপর থেকে যখন দেখলাম না, এ তো অর্ধেক বসাচ্ছে, এ তো পুরো ভেতরে ঢুকাচ্ছে না, তাহলে এবার করা যেতেই পারে। তাও প্রথমবার যখন করেছি খুব ভয় ভয় করেছি, দ্বিতীয়বার করলাম 2 হাতে করলাম, এই নিয়ে হচ্ছে 3বার। তো এইবারেরটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো চলো ভিডিও শুরু করা যাক। অবশ্যই বিরিমাসি কন্টেন্ট। আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো, যদি আমার গল্প শোনানোর টাইম থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে একটা দারুণ গল্প শোনাবো, সম্পর্ক রিলেটেড। ঠিক আছে? সেই দিনই ভাবছিলাম শোনাবো, মানে বলবো গল্পটা তোমাদের, কিন্তু দেখলাম যে আমার ভিডিওটা করে নির্দিষ্ট একটা লেন্থের অনেক বেশি হয়ে গেছে, সেই কারণের জন্য আমি আর ওই পার্টটুকু অ্যাড করিনি। ভালো লাগবে তোমাদের শুনতে, ঠিক আছে? আর সেটার সঙ্গে আমি অবশ্যই করে ইনভলভ রয়েছি, তো তার জন্য আরো বেশি করে রিলেটেবল জিনিসটা। তো গতকালকে বিরিমাসি যে ভিডিওটা দিয়েছে, সেখানটায় আমি বলি না আমার বক্তব্য বিষয় ওর কমেন্ট সেকশনে আমি পেয়ে যাই। হ্যাঁ, ভিডিও তো আমি অবশ্যই দেখি, নতুবা কমেন্ট গুলো রিলেটেবল কিনা সেটাও তো আমাকে যাচাই করতে হবে, তাই না? তো কমেন্ট গুলো যা দেখলাম তাতে করে একদম ভিডিওতে যা দেখেছি, আমার যা বক্তব্য বিষয় কমেন্ট সেকশনে সেটাই রয়েছে। তো চলো সুবিধাজনক ভাবে আমি কমেন্ট সেকশনটা আগে খুলি, পড়ি, তারপরে তোমাদেরকে আমি আমার মতামত প্রকাশ করি। এটা বেশ সুবিধা হয়, জানো তো। আচ্ছা, তোমার বর মেয়ে থাকতে তোমাদের বাড়ির ঠাকুরের না খেয়ে থাকতে হয়? সারাদিন বর এমন কি কাজ করে যে পুজোটা দিতে পারে না, এদিকে আবার খুব ঠাকুর ভক্ত বলে নিজেকে, তারপর মেয়ে তো খুব পাকা, ব্লগ করতে পারে, পুজো দেওয়া শেখাতে পারো না? এই কদিন তোমরা কি না খেয়ে থাকো যে ঠাকুরকে খেতে দাও না? আচ্ছা, একজন তাতে রিপ্লাই দিয়েছে, আমার ছেলে ওর মেয়ের থেকে কত ছোট, তাও পুজো দেয়। দেখো, ওরা যে মানে একটা ব্রাহ্মণ পরিবার শুধু না, কি সুন্দর একটা ইয়ে নিয়ে যাচ্ছে গো, সেন্টার টেবিলের মতন একটা, কি সুন্দর জলচকি বড়, এটা নিঘাত ঠাকুরের জন্য, কি দারুণ বানিয়েছে, ওয়াও। তো যাই হোক, এত সুন্দর জিনিস দেখলে ডিস্ট্রাক্ট হওয়াটা তো থোড়ি বানতা হয়। তো যেটা বলছিলাম যে
ব্রাহ্মণ পরিবারের বউ বা ব্রাহ্মণ বংশের ছেলে, এই কথাটা অনেক পরে। আদতে মানুষ হিসেবেই যে ওরা কিরকম, সেটা যদি তোমরা আমার মতন ব্যক্তিগতভাবে মিশতে, বিশ্বাস করো আমার প্রত্যেকটা কথা তোমাদের কোহিনূরের মতন মানে দামি লাগতো, কোহিনূর হীরার মতন দামি লাগতো তোমাদের। ঠিক আছে, ভাবছি মাইক্রোফোনটা পড়ে না যায়, এই সেট করে নিয়েছি, মাঝে মধ্যে দেখতে হবে। আমি যেভাবে মিশেছি সেইভাবে যদি তোমরা মিশতে তাহলে বুঝতে পারতে। ঠাকুর আমাদের খাওয়ার জন্য বসে থাকে না, আমরা ঠাকুরকে খাওয়ার দেব তারপরে গিয়ে ঠাকুর আহার গ্রহণ করবেন, এটা কিন্তু মোটেও যে না, সেটা কিন্তু আমরা জানি। সম্পূর্ণটা কি আমাদের মনের ভক্তির ব্যাপার, যে আমরা খেয়ে রয়েছি, আমরা ঠাকুর রেখেছি ঘরে, অথচ ঠাকুরকে আমরা সামান্য জল ফুল পর্যন্ত দিতে পারছি না, এরকমটা কিন্তু আমাদের মনে হয়। আর এই মনে যে হয়, এইখান থেকেই তো মানুষের মানবিকতা প্রকাশ পায়। এম আই রাইট অর এম আই রাইট? তো এই দিক থেকে ওরা যে কি আর কত দূর করতে পারে সেটা তো তোমরা দেখেই নিয়েছো। জ্যান্ত মানুষগুলোকে যারা কিনা ইউজ বা প্রপ হিসেবে ব্যবহার করে, নিজেদের জীবনে প্রত্যেকটা চলার প্রত্যেকটা ক্ষেত্রে, যারা কিনা জ্যান্ত রক্ত মাংসের মানুষগুলোকে ছাড়ে না ব্যবহার করতে, এবং যদি ব্যবহার করতে না পারে ছুঁড়ে ফেলে দেয়, অপমান করে, তাদের জিনা হারাম করে দেয়, তারা যাতে মরে যায়, সে সহ্য করতে না পেরে তারা যাতে মরে যায়, সেই পর্যন্ত তারা নিজেদেরকে চালনা করে নিয়ে যেতে পারে। আর সেখানে মুখ ও বধির ঠাকুর, কেন বললাম মুখ ও বধির? না ঠাকুর বলবে এই আমাকে খেতে দিলি না, তোরা তো খেয়ে নিলি গান্ডে পিন্ডে, আমাকে খেতে দিলি না, না ঠাকুর এরকমটা বলবে না। ঠাকুর কিছু শুনে তারপরে আবার প্রত্যুত্তর দেবে। তাহলে আমরা কি বলতে পারি? ঠাকুর হচ্ছে মুখ ও বধির। কিন্তু আদৌ কি তাই? না, কর্মফল সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, তো ঠাকুর এত দুর্বল নয় যে কেউ যদি তাকে খেতে না দেয় তাহলে তার কোনো অসুবিধা হবে, সে শীর্ণকায় হয়ে যাবে, ঠাকুররা শীর্ণকায় হয়ে যাবে, এমনটা মোটেও না। বিষয়টা হলো মানবিকতা, মনুষ্যত্ব, তাই না? তো আমরা প্রত্যেকেই মহিলা, আর আমরা যারা মহিলা তাদের প্রত্যেকেরই মেন্স হয় বা পিরিয়ড হয়। আর আমাদের ছোটবেলা থেকেই এই শিক্ষাটাই দেওয়া হয়েছে যে পিরিয়ড হলো একটা অচ্ছুত একটা বিষয়, সেই সময়ে ঠাকুর ধরা যাবে না, ঠাকুরের ধারে কাছে যাওয়া যাবে না। আর আগে যে এই সমস্ত নিয়ম কানুন কতটা ভয়ানক ছিল সেটা তোমরাও জানো, আমি না বললেও হবে। কিন্তু এই ধ্যান ধারণাটা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। আমি নিজেকেই বলবো, আমি নিজেই এখনো বেরিয়ে আসতে পারিনি। কারণ এই যে ধ্যান ধারণা, এটা যদি একবার গ্রথিত হয়ে যায় না মনের মধ্যে বা মাথার মধ্যে, সেটাকে সহসা কেউ উতরাতে পারে না। ঠিক আছে, সেইখান থেকে সহসা কেউ নিজেকে বের করে আনতে পারে না। তো এই বিষয়টাও কিন্তু ঠিক। আমরা কিন্তু জানি মা শারদা কিন্তু ঋতু চলাকালীন অবস্থাতেও মায়ের ভোগ রান্না করতেন। তাহলে উনি তো মান্ধাতার আমলের মানুষ, তাই না? উনি তো মানুষ ছিলেন, রক্ত মাংসের, কিন্তু ওনাকে কি হচ্ছে দেবতার অবতার বা যাই হোক মানা হয়, তাই তো? আমরা ভগবান বলে মনে করি। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা মা, এনাদেরকে আমরা ভগবানের রূপেই পূজা করি। তো সেই হিসাব করে বলছি যে উনি যদি ঋতু চলাকালীন অবস্থায় মায়ের ভোগ রান্না করতে পারেন তাহলে আমরা কেন পারবো না? কিন্তু ওই যে ধ্যান ধারণা সব গেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, একটা বিচার করে দেখো তো, এই যে নিয়ম কানুন ছেলেদের জন্য একটাও আছে ছেলেদের জন্য? এরকম একটা নিয়ম কানুন নেই যেখানে কিনা ছেলেদেরকে কোনো নিয়মের এরকম সম্মুখীন হতে হয়, যেখানে কিনা ছেলেদেরকে বাসি কাপড় চেঞ্জ করতে হবে, তারপরে বাসি কাপড় চেঞ্জ করে রান্নাঘরে ঢুকতে হবে, বা যেই নিয়মগুলো আমাদের মেয়েদের জন্য লাগু। সবচেয়ে বড় কথা হচ্ছে বিয়ের পরে ছেলেরা আংটি পরলে পরতেও পারে, নাও পরতে পারে, কোনো অসুবিধা নেই, তাকে ডাক দেওয়ার মতন কেউ নেই। কিন্তু মেয়েরা যদি সিঁদুর না পরে, শাখা পলা না পরে, তাকে ডাক দেওয়ার জন্য কিন্তু আমরা মেয়েরাই আছি। am I right or am I right? আমরা মেয়েরাই আছি, কারণ এটা জন্ম প্রজন্ম ধরে চলে আসছে, তাই না? তো এই সব নিয়মের ভিড়ে আমরা আমাদের মাথায় ভালো করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে একটা অসৌচ মতন জিনিস, অচ্ছুত জিনিস, যেটা নিয়ে ঠাকুরের আসন বাসন কিছুই ধরা যাবে না। তো সেই জন্যই আমাদের দিদিমাসিও ঠাকুর ধরবে না। কিন্তু তাই বলে ঘরের বাকি সদস্যরা তারা কি করছে? তারা কি এই কাজটা করে দিতে পারে না? পারে তো। তো সেই বিষয়টাই কিন্তু এই কমেন্ট সেকশনে তুলে ধরা হয়েছে যে তোমার হাজবেন্ড কি এই কটা দিন পুজো দিয়ে দিতে পারে না? না, পারে না। কারণ সে তার শরীর নিয়ে, সে তার রূপ নিয়ে এতটাই কনসার্ন যে এই ছোটখাটো কাজগুলো তার দ্বারা হয় না। যখন তোমরা কম্পেয়ার করবে, সবাই মিলে কম্পেয়ার করো, সবাই মিলে বলো
সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি মিলে বলে, বা তোমরা যদি সব ভিউয়ার্সরা মিলে বলো যে তোমার বর সত্যি ঠুটো জগন্নাথ, তোমার বর সত্যি কুড়ে, আলসের ঢেকি, অকর্মণ্য, তাহলে দেখবে ওই 1-2 দিন ওই ঠাকুর ঘরে যাচ্ছে। বুঝতে পেরেছো? ভাবো কেমন লাগে গলায় পইতে নিয়ে যেই মানুষটা রয়েছে সেই মানুষের বাড়ির ঠাকুর জল ফুল পাচ্ছে না ডিউ টু হার পিরিয়ড। তার পিরিয়ড চলাকালীন অবস্থায় তাদের বাড়ির ঠাকুর জল ফুল পাচ্ছে না, অথচ সেই বাড়িরই ছেলে গলায় পইতে ধারণ করে রয়েছে। ঠিক কিরকমটা লাগে বলো তো? ওই যে ওই কথাটাই বেরোয়, একটা অকর্মণ্য ভণ্ড কাপুরুষ, এই কথাটাই বেরিয়ে যায় মুখ থেকে। আর বাচ্চাটা ঠাকুর পুজো দিতে পারে, বাচ্চাটা ঠাকুর পুজো দিয়েছে, সেটা বিড়িমাসি নিজে ক্যামেরা করে দেখিয়েছে, ঠিক আছে? আর ওর বয়স কত? বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 9 বছর, তাই তো? বাচ্চাটার বয়স 9 বছর। আমি 9 বছর বয়সে 4 বছর বয়সে ক্লাস 1-এ ছিলাম। 5 বছর পর্যন্ত আমার বাবা অপেক্ষা করেনি, 4 বছরে আমাকে স্কুলে নিয়ে গেছে, ক্লাস 1-এ ঢুকিয়ে দিয়েছে। এইবার ক্লাসের যে যিনি হেড মাস্টার মশাই ছিলেন, শঙ্কর মাস্টার মশাই, উনি আমাকে একটা অঙ্ক করতে দিয়েছিলেন, আমি সেই অঙ্কটা করে ফেলেছি, ব্যাস আমাকে ভর্তি নিয়ে নিয়েছে। 4 বছরে আমি ক্লাস 1-এ পড়েছি, ঠিক আছে? সেই কারণে মাধ্যমিক দেওয়ার সময় আমার বয়স নিয়ে খুব প্রবলেম হয়েছিল। তো এবার ক্লাস 4-এ আমি ক্লাস 9, আমি যখন বয়সটা আমার 9 বছর, তখন আমি হচ্ছে তোমার ক্লাস 5-এ পড়ি। 9 বছর বয়সে আমি ক্লাস 5-এ পড়ি। আমি 19 বছর বয়সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বুঝতে পেরেছো? তো আমি প্রাইমারি যখন 2-তে পড়ি, তখন আমার বয়স কত বছর হলো তাহলে? 5 বছর। আমি 5 বছর থেকে ঠাকুরের দায়িত্ব আমার মা আমার উপরে দিয়ে দিয়েছিল। আমার মা আমাকে 5 বছর বয়সে ঠাকুর পুজোর দায়িত্ব দিয়েছিল, শুধুমাত্র বৃহস্পতিবার বাদ দিয়ে। কারণ বৃহস্পতিবার দিন লক্ষ্মী মায়ের পাঁচালি পড়তে হতো, সেই কারণে বৃহস্পতিবার দিনটা শুধু মা দিত। তারপরে থেকে একটু যখন পড়া একেবারে পুরো গড়গড় করে পড়তে পারতাম, তারপর থেকে মা আমাকে ওই বৃহস্পতিবারের পুজো সহ পুরো সপ্তাহের পুজো আমাকে দিয়ে দিল দায়িত্বটা। যেদিন আমি অসুস্থ থাকতাম সেদিন আমি দিতে পারতাম না, প্লাস যখন পিরিয়ড হওয়া শুরু হলো, তখন যখন পিরিয়ড হতো শুধুমাত্র তখন আমার ঠাকুর পূজা দেওয়া বন্ধ থাকতো। আর যদি কোনো সময় বাড়িতে না থাকতাম তখন অটোমেটিক্যালি বন্ধ থাকতো। বাদ বাকি টাইম আমি গোবর দিয়ে, মাটি দিয়ে আমাদের ঘর পর্যন্ত লেপেছি। যখন আমাদের মাটির ঘর ছিল, মাটির ঘর যে ইয়েটা থাকে, পিরা বলে, সেই যেটাকে কিনা মেঝেতে ডেটো বলে, সেটাকেই মাটির হলে পরে তাকে পিরা বলে। তো সেই পিরা লেপে সমস্ত কিছু একদম ক্লিন করে রাখতাম আমি নিজের হাতে, ঠিক আছে? তো সেখানে বিড়িমাসির মেয়ে পারবে না, এটা বড্ড একটা মানে বোকা বোকা কথা হলো না? হ্যাঁ, ওর মেয়ে ব্লগের বেলায় তো খুব পাকা। ওর মা ওকে বলে দেয় যে নে ক্যামেরাটা নিয়ে যা, তুই যে জামা কাপড় তুলবি সেটা একটুখানি ভিডিও করে আনবি, নতবা ওর মা যদি মানে বিড়িমাসির মেয়েকে ফোনটা না দেয় তাহলে বিড়িমাসির মেয়ে পাবে কোথা থেকে, তাই না? তো ফোনটা দেয় নিজের মেয়েকে, বলে তুই একটুখানি ভিডিও করে নিয়ে আয়, জামা কাপড়টাও তোল আর ভিডিও করে নিয়ে আয়। সুতরাং এটা বিড়িমাসি তার মেয়েকে বলছে, পয়েন্ট টু বি নোটেড। যখন বাবার সাথে ঘুরতে গেল, তখন বিড়িমাসি বলল, তুই যে ঘুরতে যাবি, তুই যে বাবার সাথে যাচ্ছিস, একটুখানি ভিডিও করে আনবি। মেয়ে 1 ঘন্টার ভিডিও করে আনলো। তাহলে বাচ্চাটার দোষ দিয়ে লাভ নেই, বাচ্চাটাকে যদি ওর মা বলতো, মা পুজোটা দিয়ে নে, আমি পারবো না তো, আমার একটুখানি প্রবলেম চলছে, আমি পারবো না, তুই এই কটা দিন তুই কিন্তু পুজো দিবি, ঠিক আছে? মেয়েটা নিশ্চয়ই দিত। এটাই হচ্ছে বিষয়। বিড়িমাসি বাচ্চাটাকে বলেই না যে আমার এই প্রবলেমটা আছে, কটা দিন মা তোমাকে কিন্তু পুজোটা দিতে হবে। আর রইলো বাকি ওই অকর্মণ্য কাপুরুষটার কথা, ভণ্ডটার কথা, ওই যে কি বললাম, গেছিলাম যে সারা রাত নিজে ঘুমাইনি, সারা রাত জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু এরকমটা করে গেছে। আর ও যে কত বড় ভণ্ড সেটা তো তোমরা বুঝতেই পারছো। গলায় পইতা ধারণ করে সেই ঘরের ঠাকুর জল ফুল পায় না, এর থেকে বেশি আর কি বলার আছে, তাই না? এই হচ্ছে বিষয়। ও শুধু বলবে কিছুক্ষণ পর পর, খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, ও খিদে পাচ্ছে। ও শুধু এরকমটা করতে পারবে, আর ওর বউ ওর সামনে নিয়ে নিয়ে হাজির করবে, বুঝলে? আচ্ছা, এই গেল প্রথম কমেন্ট। একজন লিখেছে, সুতোপার নামে কিছু বলো, তাহলে তোমার ভিউজ হবে।
বেশি হবে, অবশ্যই হবে, এটা তো হবেই। অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে যদি বলে হবে না, আমাকে নিয়ে বললেই হবে। আচ্ছা, একজন লিখেছে তোমার ঘুরতে কোনো কষ্ট নেই, বাড়িতে থাকলে রোজ নেকা নেকা ভাব, ছেলেদের মতো রোজ রোজ বাজার বাজার কি গিয়ে যে বাজার যাওয়ার কি আছে। আচ্ছা, যত সব নাটক, এটা খুব স্বাভাবিক। ও প্রথম থেকেই বলে আমার শরীর খারাপ লাগলে আমি একটুখানি বাইরের হাওয়া খেয়ে আসি, গিয়ে বাইরের হাওয়া খেলে আমার শরীরটা ঠিক হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে কি দেখা গেল, বাইরের হাওয়া খেতে যাওয়ার আগেও শরীর খারাপ, আবার বাইরের হাওয়া খেয়ে এসেও আবার শরীর খারাপ হয়ে গেছে। শরীর খারাপ হলে পরে যদি রিয়েলি শরীর খারাপ হয়, তাহলে ওই নাইটি চেঞ্জ করে জামা কাপড় পরে বাইরে যাবো, যে জামা কাপড় পরে সেটাকে পরে ঠোঁটে লিপস্টিক দেওয়ার মতো ক্ষমতা সত্যি যাদের এই পিরিয়ড চলাকালীন ব্যথা হয় তারা পারবে না, তারা পারবে না। আর বিড়িমাসির কি তাহলে ব্যথাটা মিথ্যে? বিড়িমাসির যা হয় তার থেকে 10 গুণ বাড়িয়ে বেশি বলে। পিরিয়ড চলাকালীন ব্যথা আমারও হয়েছে, কোনো কাজ কোনো সময় বন্ধ দিইনি, আর এরকম ন্যাকা ষষ্ঠীর মতন বলতেও আসিনি ক্যামেরা খুলে, আমারও হয়েছে। বা যদি আমি অনিয়ম করি খাওয়া দাওয়াতে, আবারও হবে। এই পিরিয়ড চলাকালীন ব্যথাটা কিসের জন্য হয় জানো তো? বেশিরভাগ ক্ষেত্রে এক হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এটা হচ্ছে মেন প্রবলেম, এন্ডোমেট্রিওসিস লাইনিং, এটা হচ্ছে মেন প্রবলেম। সেকেন্ড মেন প্রবলেম সেটা হচ্ছে খাওয়া দাওয়া, অতিরিক্ত পরিমাণে তেল ঝাল মশলা, অতিরিক্ত পরিমাণে বাইরের খাবার, ফাস্ট ফুড, এগুলো যদি আমরা খাই তাহলে গিয়ে আমাদের ব্যথাটা বেশি হয়। কেন বলতো? কারণ ওই সময়টাতে আমাদের এই যে রিপ্রোডাক্টিভ যে এরিয়া, অর্থাৎ লোয়ার অ্যাবডামান, ওইখানে ইন্টারনাল অর্গানগুলো তখন এমনিতেই প্রচন্ড পরিমাণে সংবেদনশীল হয়ে থাকে, সেন্সিটিভ হয়ে থাকে, ঠিক আছে? ওই সময়ে যে কোনো কিছু একটুখানি হলে পরেই আমাদের প্রচন্ড পরিমাণে পেইন ফিল হয়। এটাই হচ্ছে কারণ, এর থেকে বেশি কিছু আর কারণ হয় বলে আমার জানা নেই। আবার আমার জানার বাইরে অনেক কিছু হতে পারে। মেন দুটো কারণ, একটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস লাইনিং, আর আরেকটা হচ্ছে এই অতিরিক্ত পরিমাণে উল্টো পাল্টা খাওয়া দাওয়া, এর জন্য কিন্তু ব্যথা হয়। এবার এই ব্যথাটা যদি মাত্রাতিরিক্ত হয় না, বিশেষ করে আমি যেটা ফিল করেছি, সবসময় হয় না, ডে ওয়ানে একটু আমার থাই একটু চিনচিন চিনচিন করবে, তলপেটটা মাঝে মধ্যে করলে করে, অথবা করে না, যে যেই মাসে যেরকম আমি খাওয়া দাওয়া করি সেরকম ভাবেই বহিঃপ্রকাশ হয় ব্যথা। আর যখন এন্ডোমেট্রিয়েটিং লাইন, কি বললাম, এন্ডোমেট্রিয়াম লাইন, সরি, যখন আমার ওই জায়গাটা একটুখানি প্রবলেম ছিল, ঠিক আছে, সেই সময় আমি বাথরুম করতে গেলে আমার চিৎকার করতে হতো, আমার পটি করতে গেলে আমার চিৎকার করতে হতো, মনে হতো যেন আমার ওখান থেকে তলপেট থেকে কিছু ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, এত পেইন হতো। কিন্তু জবের থেকে আমি ওই দিল্লিতে গিয়ে উত্তরবর্তী ট্রিটমেন্ট করিয়েছি, আমার এই প্রবলেমটা একদম নেই, একদম নেই আমার এই প্রবলেমটা, ঠিক আছে? সম্পূর্ণ হার্বাল ট্রিটমেন্ট করিয়েছিলাম, তো কোনো সাইড এফেক্ট তো হয়নি, প্রচুর উপকার পেয়েছি আমি, প্রচুর উপকার। যেই কারণের জন্য গেছিলাম সেটা তো হয়েইছে, সেটা হচ্ছে ফেলোপিয়ান টিউব ওপেন করে দিয়েছে, দুখানাই করে দিয়েছে। পাশাপাশি এই জিনিসগুলো আমি বেনিফিট পেয়েছি। আমাকে ডাক্তার যেটা বলেছে, যা যা মেনে চলতে বলেছে, তার আমি সিংহভাগ কি, আমি সিকিভাগও মেনে চলতে পারিনি। আমাকে বলেছিল টোটালি রাইস, ওটাকে কি বলে, নন ভেজ খেতেই পারবো না, নন ভেজ খেতেই পারবো না, আমাকে টোটালি রেস্ট্রিকশন বেঁধে দেওয়া হয়েছিল, ঠিক আছে? যেটা কিনা আমার পক্ষে মানা সম্ভব হয়নি। আমি এক মাস মেনেছিলাম, আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না, গা হাত পা কাঁপতো, কারণ আমার যা প্রোটিন আমি অ্যাজিউম করতাম সমস্তটাই নন ভেজ থেকে করতাম, কারণ আমার শাকসবজি খেয়ে আমি শুট করতে পারতাম না, ডাইজেস্ট করতে পারতাম না, এখন যেটা পারি, বুঝতে পেরেছো? তো আমি কিছুই মানিনি, তারপরেও আমি এত ফল পেয়েছি, সে তোমাদেরকে কি বলবো। তার উদাহরণ আমার ফিজিক্যালি চেঞ্জেস, ওয়েট গেইন করেছি, এই কারণের জন্যই হয়েছে আমার, ঠিক আছে? তো যা কি বলতে গিয়ে কোথায় চলে গেলাম, সত্যি সত্যি যদি ব্যথা রিয়েল হতো তাহলে এতখানি রিয়েল হতো, যতটা প্রিটেন্ড করতে চাইছে ততটা যদি হতো তাহলে এটা হতো না, যে ক্যামেরা খুলে আমাদেরকে বলছে, তারপরে গিয়ে তোমার ঘুরতে যাচ্ছে, তারপরে এসে আবার সেই ব্যথা, এইগুলো হতো না। ক্যামেরা অন করতে পারি আমরা, আমাদের যদি এইরকম লেভেলের ব্যথা হয় যেটা কিনা প্রিটেন্ড করতে চাইছেন। তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম হচ্ছে মাঝে মধ্যেই দাঁড়িয়ে যায়, ওই ড্রেস ঝুলানো থাকে, নাইটি ঝুলানো থাকে, মাঝে মধ্যেই দাঁড়িয়ে যায়, ওর জন্য আমারও মাঝে মধ্যে ডিস্ট্রাক্ট হয়ে যায়, ঠিক আছে? তো হ্যাঁ, যেটা বলছিলাম, তারপরে কি দেখলাম, বাড়ি ফিরে অতীব কষ্টে
ওই অকর্মণ্যের ঢেকিটার জন্য ডালিয়া রান্না করেছে। সত্যি বলো তো, এদের মধ্যে কি আদৌ ভালোবাসা আছে বলে তোমাদের মনে হয়? ভালোবাসা ছেড়ে দাও, একটা আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের প্রতি কেয়ার আছে কি মনে হয় তোমাদের? আজকে আমার বর যদি দেখতো যে আমি তলপেটের ব্যথায় উঠে দাঁড়াতে পারছি না, উঠে গিয়ে কিছু করবো সেই ক্ষমতা নেই, আমার বর তার নিজের চেহারার দিকে তাকিয়ে আমাকে বলতো, বাধ্য করতো, বা আমাকে করতে দিত? আমি মানলাম বিরিমেশও বলেনি যে আমাকে তোমার ডালিয়া করে দিতেই হবে, আমি জানি না, আমি মানলাম সেটা বলেনি। কিন্তু যখন বিরিমাসি এত ব্যথা, যেটা কিনা আমাদেরকে প্রকাশ করছে আমাদের সামনে, সেই ব্যথা নিয়ে যখন ডালিয়া রান্না করতে গেছে, তখন তো বিরিমেশর উচিত ছিল খবরদার তোমাকে কিচ্ছু করতে হবে না, যা আছে আমি তাই খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, তাই না? নতবা ও যেমন এনেছে কি ঘুগনি এনেছে, সেই ঘুগনি নিয়ে আসতে পারতো, ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়তো, হয়ে যেত, তাই না? সেটা কিন্তু হয়নি, সেটা হয়নি। বিরিমাসি শরীর খারাপ নিয়েও স্বামীর জন্য ডালিয়া রান্না করে দিয়েছে। এটাই হচ্ছে এদের মধ্যেকার ভালোবাসা, বন্ডিং, তাই না? যেটা আমাদেরকে দেখায়। আচ্ছা, লিখেছে একা পথ চলতে শেখো, আর কবে শিখবে? না শেখাই ভালো। একা পথ চলতে শিখলেই ওর ক্ষেত্রে বিপদ, বড় বিপদ। এইটুকুর জন্যই তো স্বামীর উপর নির্ভরশীল, বুঝো না? এই সামান্য একা চলতে পারে না, এইটুকুর জন্যই তো বরের উপর নির্ভরশীল। বাদ বাকি এটাও যদি তোমরা স্বনির্ভর করে দাও, তোমরাও না। একটা কমেন্ট খুঁজছি যেটা কিনা আমাকে উদ্দেশ্য করে করা হয়েছে, সেই কমেন্টটা পাচ্ছি না, দাঁড়াও 1 মিনিট আমি খুঁজে নিই। আমাকে উদ্দেশ্য করে যে কমেন্টটা করা হয়েছে তার আগে একটা কমেন্ট আমার চোখে পড়লো, যেটা কিনা না বললে না। লিখেছে, বাহ এত নোংরা মহিলা তুমি, প্যাডটাও নিলে সেটাও দেখাচ্ছ, তাহলে প্যাডটা কি করে পরো সেটাও দেখাও, অসভ্য মহিলা একটা। এর পরিপ্রেক্ষিতে বিরিমাসি রিপ্লাই করেছে, সেটা সে তার মতন করেছে। বাট এই ধরনের কমেন্টে, এই ধরনের মানসিকতায় আমার না আপত্তি শুধু বলবো না, আমার ইচ্ছে করে এই ধরনের মানুষদেরকে চড়াতে। বিশ্বাস করো, এই ধরনের মানুষকে চড়াতে ইচ্ছে করে। আমি ভেবে পাই না যে এরা কোন যুগ থেকে বিলং করে, যেখানে কিনা একটা প্যাড দেখানো সেটাকে নিয়ে কাউকে বলছে অসভ্য মহিলা। এই ক্ষেত্রে আমি এই মহিলাকে একদম সাপোর্ট করা তো বহুত দূর কি বাত, এটা একটা কথা? হ্যাঁ, প্যাড, স্যানিটারি ন্যাপকিন, এইগুলো বলা, এইগুলো দেখানো, এইগুলো নিয়ে এর ইউজফুল, এর যে কার্যকারিতা, বেনিফিট, এইগুলো প্রত্যেকটা স্কুলে গিয়ে গিয়ে শেখানো হয়। যারা আন্ডারে, যদিও বা এখন কাউকে শেখাতে হয় না, এখন সবাই সবকিছু জানে, তারপরেও সেটা একটা শিক্ষার পার্ট হিসেবে ধরা হয়। আর এই ধরনের আবাল কিছু পাবলিক যারা এসে এই ধরনের কথা বলে যে প্যাড দেখালে সেটাও নিচ্ছ, কিভাবে পড়ো? কেন তুমি পড়ো না প্যাড? তুমি প্যাড পড়ো না যে তোমাকে প্যাড দেখাতে হবে, পড়ে তারপরে দেখাতে হবে? অসভ্য নোংরা কোথাকার। মানে প্যাড দিচ্ছে সেটা দেখানো কোন রকম কোনো অপরাধ নয়, কোন রকম কোনো অসভ্যতা নয়, কিন্তু যেই নোংরা পনাটা করেছে না, এটা হচ্ছে অপরাধ। এটা কি জঘন্য মন মানসিকতা, আমি শুধু তাই ভাবি, ছি। জুতাতে হয় এই ধরনের মহিলাদেরকে, এই ধরনের মন মানসিকতা সম্পন্ন মহিলাদেরকে না জুতাতে হয় আচ্ছা করে।